10 মাসের রাজধানীতে 198 খুন, যার বেশিরভাগ হত্যাই সংঘটিত হয়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে, জানালো পুলিশ। নির্ধারিত সময়ে আপিল না করলে শেখ হাসিনা গ্রেফতার হলে কার্যকর হবে মৃত্যুদণ্ড, জানান প্রসিকিউটর। প্রত্যর্পণ ভারতের সদিচ্ছার উপর। কোন প্রেক্ষাপটে মৃত্যুদণ্ড সমর্থন করে না জাতিসংঘ। শেখ হাসিনার মামলার রায় ন্যায়সঙ্গত হয়নি, মত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। আজ থেকে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু। পোস্টাল বিডি ভোট বিডি অ্যাপ উদ্বোধন করলেন সিইসি। বর্তমানে দেশের ভোটার 13.25 কোটি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার নীতি সহায়তা নিশ্চিত করা গেলে বাড়ানো সম্ভব সৌদি বিনিয়োগ। পেট্রোকেমিক্যাল ও ম্যান মেড ফাইবার হতে পারে সম্ভাবনাময় খাত। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশেই বাড়ছে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। গেল 10 মাসে শুধু রাজনীতিতে 198টি হত্যাকাণ্ড ঘটেছে। গড় হিসাব করলে প্রতি মাসে 20টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলেও দাবি ডিএমপির। অপরাধ বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। রাজধানীতে প্রায়শই প্রকাশ্যে ঘটছে এমন হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যা 6:40 দিকে রাজধানীর পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক ও হেলমেট পরা 3 ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পাশে অন্যরা থাকলেও তারা অস্ত্রধারীদের প্রতিহত করতে পারেননি। দোকানের মালিক প্রত্যক্ষদর্শী গোলাম কিবরিয়ার বন্ধু সোহেল রানা জানান, কিবরিয়া দোকানে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। যুবদল নেতারা বলছেন রাজনৈতিক দ্বন্দ্বেই হত্যার ঘটনা। কিবরিয়া আবার ওখান থেকে আসছে, আইসা আমার একটা ইশারা দিচ্ছে যে কেসে কেটে চাপাক। আমি খালি দাঁড়াইছি, দাঁড়ানোর মধ্যে সন্ত্রাসী চক্ররা ঢুকে গেছে। ঢুকে একের পর এক গুলি করেই তারা চলে গেল। আইন শৃঙ্খলা বাহিনী তারা সেই ধৃত আসামিকে তারা সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই সে ঘটনার মোটিভটা বেরিয়ে আসবে এবং আমরা এটাকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আমরা দেখছি। এর আগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন নামের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা পুলিশের। ডিএমপির উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় অনুসন্ধান চলছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। গড়ে এখানে 19-20টার মতো এরকম হত্যাকাণ্ড বা খুন সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়। আমাদের তদন্তটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আরও যে কয়েকজনের ছবি আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে, তাদেরকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসার চেষ্টা করছি এবং সেটা সম্ভব হলেই এটার প্রকৃত রহস্যটা জানা যাবে। সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। যখনই কোনো অভিযুক্ত ব্যক্তি বা অপরাধীর রাজনৈতিক পরিচয় ছিল, সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্সটা দেখাতে পারেনি ব্যবস্থা গ্রহণের প্রশ্নে। আইন শৃঙ্খলা বাহিনীও একই প্রভাবে তারা প্রভাবিত হয়েছে। অর্থাৎ তারা বলছে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই বিবৃতির মধ্যেই তারা অধিকাংশ ক্ষেত্রে সীমিত ছিল। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে বলেও মনে করেন তিনি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সংঘাত সহিংসতা থামছেই না মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দিতে। ক্ষমতার পালাবদলের রাজনৈতিক দলের আধিপত্যের লড়াইয়ে ঝরে পড়ে একের পর এক প্রাণ। আহাজারি বাড়ছে স্বজনহারাদের। এজন্য বিচারহীনতা আর রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতাকে দুষছে সচেতন মহল। অপলক দৃষ্টিতে শিশুটি যেন শূন্যের মাঝে খুঁজছে প্রিয় বাবাকে। পাশেই অঝরে কাঁদছেন মা। এমন আহাজারি মুন্সিগঞ্জের মোল্লাকান্দির স্থানীয় রাজনৈতিক শক্তির আধিপত্যের লড়াইয়ে প্রাণ হারানো আরিফ মীরের পরিবারে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেনের গ্রুপের দ্বন্দ্বে এই সংঘাত।
পুলিশের কাছে আমি কেস দিয়েছি, আবেদন জানাই, ওখানে বিচার করে সুস্থ শাস্তি পায়। যতক্ষণ খুনিদের গ্রেপ্তার না করে ততক্ষণ আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের বাসায় কোনো নিরাপত্তা নেই। এ বিষয়ে আতিক দায় চাপাচ্ছেন উজির গ্রুপের ওপর। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ উজির আহমেদ। ভাই আমি আপনাকে একটু পরে ফোন দিয়েছি, আমি একটু ব্যস্ত আছি দাদু ভাই। উজির আলী মোপারকার সময় নিল একটা লোকের 23টা গ্রামের লোক রাসানি করে কি করছে, মামলা করছে। কালকা 450 লোকজন, 20 সমর্থিত লোকজন বাড়ি ছাড়া 8 মাস যাবত এই আলাদ মোল্লার গ্রুপ রাতে যাইতে দেয় না। এক মৃত্যু মেটাতে পারেনি এই দ্বন্দ্ব, উস্কে দেয় নতুন হত্যাকাণ্ড। ককটেল বিস্ফোরণ, গোলাগুলি, সংঘর্ষ যেন এ অঞ্চলে সাধারণ বিষয়। এলাকার মধ্যে ঝগড়াঝাটি হয়, আপনার কোনো লোকে প্রতিবাদ করে না, নেয় না, বিচার আচার হয় না। মোল্লাকান্দি ইউনিয়নের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা এই পরিস্থিতির সৃষ্টি চাই না। আমরা চাই শান্তিতে বসবাস করতে। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার পালাবদলে এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া স্থানীয় রাজনৈতিক শক্তি। এতে জোরালো হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাতে ঘটছে প্রাণহানি। দুই দলে ঝগড়াঝাটি কইরা একে একে 2টা মার্ডার হইল। ভবিষ্যতে যেন এই ধরনের মারামারি আর না হয়, এই সমাজের মধ্যে আমরা যেন চলাচল করতে পারি। এ পরিস্থিতির জন্য বিচারহীনতা, রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতা আর আইন শৃঙ্খলা বাহিনীর দায়সারা পদক্ষেপকে দায়ী করছে সচেতন মহল। এই চরের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা, সেটা পলিটিক্যালি কালার দেওয়া হইলো, আসলে মূলত হচ্ছে গোষ্ঠীগত এবং আধিপত্য বিস্তার নিয়ে আসলে মূল সংকট। এবং মামলা আসলে সাক্ষী শেষ পর্যন্ত পাওয়া যায়, এর কারণে মামলাগুলো আসলে এই হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত হয়নি। তবে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর তারা। এই স্থানীয় আধিপত্য বিস্তারের জন্য এর পূর্ব থেকে একাধিক মামলা মোকদ্দমা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনা যাতে না ঘটে তা প্রতিরোধ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বন্ধ হবে সহিংসতা, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মোল্লাকান্দিতে, এমন দিনের আশায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। মঙ্গলবার রাতে রাজধানীর 2 জায়গায় আগুনের ঘটনা ঘটেছে। গত রাতে 12:30টার দিকে গুলিস্তানের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। এর আগে রাত 11টার দিকে আগুন লাগে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। রাজধানীর গুলিস্তানের রমনা ভবনের এম আকবর টেইলার্স নামে একটি কাপড়ের দোকানে মঙ্গলবার রাতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 5টি ইউনিট। প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ফায়ার সার্ভিস জানায় 6তলা ভবনের 3য় তলায় একটি দোকানে আগুন লাগে, তবে তা ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তদন্ত চলছে। করিডোরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেট বা স্টোর করে রাখা আছে। বিদ্যুতের কেবলগুলো আসলে কেবল ট্রের মাধ্যমে ঘোষানো রাখার কথা, কিন্তু সেটা খোলা তারের ব্যবহার আমরা অনেক বেশি দেখছি। হঠাৎ করে এইভাবে আগুন নিবানোর পরপরই বলাটা মুশকিল। আমরা দেখতেছি, হয়তো আমরা ইনভেস্টিগেশন করলে তারপরে আমরা বলতে পারবো আসলে কিভাবে লাগছে। এর আগে রাত 11টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট 10 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এর আগেও ওই গ্যাস লিকেজ করে একদিন ঘটনা ঘটছিল, স্থানীয় লোকজনই নিভাই ফেলছিল। আশঙ্কা করতেছি সেখান থেকেও হতে পারে। আসলে সঠিক কারণটা আমরা বলতে পারতেছি না, তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, সেনাবাহিনী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে আগুনে পুড়ে গেছে কোটি টাকার মালামাল। পুড়ে মারা যায় 3টি গরু। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে শ্রীপুর পৌরসভার মাওনা শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট 1.5 ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামের ঝুট মালামাল ও 3টি গরু পুড়ে মারা যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে ব্যবসায়ীদের দাবি, কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার নীতি সহায়তা নিশ্চিত করা গেলে দেশে বাড়ানো সম্ভব সৌদি বিনিয়োগ। আর এক্ষেত্রে পেট্রোকেমিক্যাল ও ম্যান মেড ফাইবার হতে পারে সম্ভাবনাময় খাত। বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে সৌদির বিনিয়োগ যুক্ত হলে কাটতে পারে বিদেশি বিনিয়োগের খরাও। ব্যবসায়ীরা বলছেন, এজন্য আকর্ষণীয় বিনিয়োগ প্রস্তাব নিয়ে সৌদি বিনিয়োগকারীদের কাছে যেতে হবে সরকারকেই। নানা রাসায়নিক মিলে এক যন্ত্র থেকে আরেক যন্ত্রের মধ্য দিয়ে প্রক্রিয়াজাত হয়ে তৈরি হচ্ছে সুতা। বিশাল এ কর্মযজ্ঞ চলছে অটোমেটেড মেশিনে।
এসব সুতা তৈরির মূল উপাদান বিভিন্ন পেট্রোকেমিক্যাল বা রাসায়নিক। চট্টগ্রামের মিরসরাইয়ের কারখানার এসব সুতায় তৈরি হয় কাপড়, যা থেকে তৈরি হয় পোশাক, রপ্তানি হয় বিশ্বব্যাপী। র মেটেরিয়াল আমাদের হচ্ছে পেট্রোকেমিক্যাল, মানে অয়েল। তো অয়েল থেকে এগুলো বাই প্রোডাক্ট হয়ে বেরিয়ে আসছে। 90% লোক পলিয়েস্টার ইউজ করছে। যেগুলো যা ট্রিটমেন্ট হয় সেগুলো সব হিউম্যান ফ্রেন্ডলি। এই কারখানায় তৈরি পণ্যের প্রায় 100% কাঁচামালের যোগান আসে ক্রুড অয়েল থেকে, আর সেখানেই সৌদি বিনিয়োগের অপার সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। যখন এই ধরনের ইনভেস্টররা আসবে, অবভিয়াসলি আপনার ওদের কস্ট অফ ফান্ডগুলো কম হবে। এটা আমাদেরকে একটা লং টার্ম সাস্টেনেবিলিটি এবং হচ্ছে যে কি আর্থিকভাবে আমাদেরকে একটু শক্ত করে। ওদের ব্র্যান্ড ইকুইটিটার সাপোর্ট নিয়ে আমরা বিভিন্ন দেশে আপনার যেতে পারবো। ব্যবসায়ী নেতাদের মতে মিরসরাইয়ে সমুদ্রের কোল ঘেঁষে যে বিশাল অর্থনৈতিক অঞ্চল এখনো ফাঁকা পড়ে আছে, তাতে সৌদির সহায়তায় বিশ্বমানের শিল্প গড়ে তোলা সম্ভব। গভর্নমেন্টের বর্তমান যে পলিসি আছে, ইনসেন্টিভ পলিসি বলেন, ট্যারিফ পলিসি বলেন, এই জিনিসগুলোকে যদি পৃথিবীর অন্যান্য কান্ট্রির সাথে যদি সামঞ্জস্যপূর্ণ রেখে যদি না করা হয়, তাহলে কিন্তু কোনো ইনভেস্টর বাংলাদেশে আসবে না। এজন্য কর কাঠামো সহ বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিতে আলাদা নীতি ও বিদেশে প্রচার দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ এটা আকৃষ্ট করা আমাদের দায়িত্ব। সৌদি আরব থেকে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ কিন্তু আসেনি। আমরা ভবিষ্যতে আশা করি পেট্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য সৌদি আরামকো সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হতে পারে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতেও পেট্রো রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল শিল্প হতে পারে সম্ভাবনাময় বিকল্প। সৌদির সঙ্গে যদি ব্যবসায়িক সম্পর্ক বা অংশীদারিত্ব বাড়ানো যায়, তাহলে এ ধরনের পণ্যের উৎপাদন খরচ আরও কমবে এবং বিশ্ববাজারে এ ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রেও বাংলাদেশের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে। চট্টগ্রামের মিরসরাই থেকে মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ। সরিষার মধ্যে ভূত, প্রবাদটির সঙ্গে মিলে গেল চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ আফিম তৈরির কাঁচামাল পপি বীজ আটকের ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আনা আমদানি নিষিদ্ধ পপি বীজ ও চীন থেকে আনা ঘন চিনির দুটি চালান জব্দের পর শুরু হয়েছে তোলপাড়। প্রভাবশালী সিন্ডিকেটের সহযোগিতায় আন্তর্জাতিক কারবারেরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে বন্দরকে। একের পর এক আমদানি নিষিদ্ধ পণ্যের চালান আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে হোতারা। ধরা না পড়ার কৌশল হিসেবে কন্টেনারের সামনের দিকে বস্তায় রাখা হয় পাখির খাদ্য আর ভেতরে পপি বীজ। তবে সে সুরক্ষা হয়নি। গত 6 নভেম্বর 6.5 কোটি টাকার বেশি মূল্যের 24,960 কেজি পপি বীজ জব্দ করে কাস্টমস। কোরবানীগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং এর নামে 9 অক্টোবর পাকিস্তান থেকে পাখির খাদ্য আমদানির ঘোষণা দিয়ে দুটি কন্টেনারে নিয়ে আসা হয় পপি বীজগুলো। পণ্যগুলো খালাসের দায়িত্বে ছিল সিএনএফ এজেন্ট এমএইচ ট্রেডিং। প্রতিষ্ঠানটির মালিক মুক্তার হোসেন পাটোয়ারি সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক। এটা তো জাস্ট ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, এখানে এটা 100% টাইপ পরীক্ষার মাধ্যমে কাস্টম রিপোর্ট দিলে তখন যাবে। এটা তো টাইপ পরীক্ষাটা আমরা কাস্টমের সাথে করছি, সুতরাং এখানে তো ইয়ের করার কিছু নেই। আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় পপি বীজের অবস্থান 15 নম্বরে। বিশ্বজুড়ে মাদক নিয়ন্ত্রণ সংস্থা এই বীজটির ব্যবহার নিয়ে নিয়মিত সতর্কবার্তা জারি করে আসছে। আমরা মনে করেছিলাম যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই বিষয়গুলি এলিমিনেটেড হবে। এইগুলি কর্তৃপক্ষ আরও এই বিষয়ে অনেক বেশি অ্যাক্টিভ হবেন, এটাই আমাদের প্রত্যাশা। 10 নভেম্বর রাজধানীর আমদানিকারক প্রতিষ্ঠান এসপি ট্রেডার্স চীন থেকে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘোষণায় 39 টন ঘন চিনি আমদানি করে। পণ্য খালাসের সিএনএফ এজেন্ট ছিল সিবার্ট কর্পোরেশন। পণ্যমূল্য ফাঁকি, পরিমাণ ও ওজনে কম দেখানো এবং পণ্যের এইচএস কোড জালিয়াতি, এইসব প্রক্রিয়ায় চালান খালাসে সক্রিয় জালিয়াত চক্র। এছাড়া এনবিআরের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআই কোডা ওয়ার্ল্ডের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে সিন্ডিকেট চক্র। চোরাকারবারীরা বরাবরই বিভিন্ন কৌশলে নানাভাবে টুইস্ট করে মালামাল ইম্পোর্ট করার চেষ্টা করে। এর মাধ্যমে আমরা যারা ঝুঁকিপূর্ণ আমদানিকারক আছেন, আমরা তাদের বিষয়ে সচেতন আছি। আমরা তাদেরকে অবজার্ভ
ভিশনে রেখেছি এবং আমরা চেষ্টা করছি মানে এগুলো কিভাবে প্রিভেন্ট করা যায়। 2022 সালে 14,000 কেজি ঘন চিনি শনাক্তের পর খালাসের অনুমতি দেন এনবিআর ও চট্টগ্রাম কাস্টমসের 20 কর্মকর্তা। এর মধ্যে ছাগলকাণ্ডে ওএসডি হয়ে গ্রেপ্তার রাজস্ব কর্মকর্তা মতিউরের বান্ধবী আরজিনা খাতুনও রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। টেকনাফের বাহার ছাড়া মানেই এখন আতঙ্কের নাম। অপহরণ করে পাহাড়ে জিম্মি করে রাখার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পর অপহরণ কমে গেলেও নতুন করে দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। সন্ধ্যা নামতেই নীরব হয়ে যায় বাহার ছড়ার উত্তর শিলখালী, দক্ষিণ শিলখালী, চৌকিদার পাড়া, বড়ডেইল আর নোয়াখালী পাড়া। আতঙ্কের সন্ধ্যার পর থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। আর পুলিশ বলছে টহল ও তৎপরতা বাড়ানো হবে, তবে জনবল কম থাকায় স্থানীয় জনতার সহযোগিতাও চায় তারা। একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে সবুজে ঢাকা ছোট বড় পাহাড়, মাঝখান দিয়ে মেরিন ড্রাইভের শেষ দিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা বাহারছড়া ইউনিয়ন। তবে টেকনাফের এই অঞ্চলটিতে ভৌগোলিক অবস্থার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অপহরণ, মানব পাচার সহ বিভিন্ন সশস্ত্র অপরাধ কর্মকাণ্ড। সাথে যুক্ত হয়েছে ডাকাত আতঙ্ক। সম্প্রতি সন্ধ্যার পর পাহাড় থেকে ডাকাত এসে স্থানীয়দের উপর হামলা ও দোকানপাটে হানা দেওয়ার ঘটনা ঘটেছে। অসহায় স্থানীয়রা রাস্তার দিকে তো লই যায়, পাহাড়ে লই যায়, অপহরণ করে 2 লাখ 3 লাখ টাকা লওয়া যায়। আমার এই দোকানে আমার বড় ভাই ছিল, আমরা সবাই বাড়িতে ছিলাম। তালা দেওয়ার সময় ওরা চলে আসছে। গ্যাংয়ের মধ্যে আপনার 30-40 জন হবে। সন্ধ্যার পর আধার ঘনিয়ে আসতেই এই জনপদে নেমে আসে নিঃশব্দ ভয়। বন্ধ হয়ে যায় দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠান। ফুগরুডি বাবাই এর ফারুদ্দি চলে এসে 4 জন লগরি দাও, রাইট আইডেন্টিফাই দাও, জিকা ভাইকে যার ভাতারে বাড়ি বাড়ির আর বাইরে তো একজন সিঙ্গেল দি দেখাইতে কই মন্তর আর বাইকা নদী দোয়ান প্রোগ্রাম পাইই তারা মাঝে মগরের নামাজের পরে আর তো দোয়ান ভাত বাঁধিয়ে করবার জাগরে গর তো তাই নিয়ে গর তো আর গর যাই তাহাম্বরের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এই এলাকায় নিয়মিত অভিযান চলমান রয়েছে। সশস্ত্র ডাকাতের উপদ্রব কমাতে রাতে বিশেষ টহল বাড়ানো হবে। আমাদের পুলিশ আরো তৎপরতার সাথে কাজ করবে, তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ওইখানে যে বিজিবি আছে, আনসার আছে, উপজেলা প্রশাসন আছে, সামগ্রিকভাবে সবাই মিলে এটা মোকাবেলা করতে হবে। অনিরাপত্তা ও আতঙ্ক কাটাতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। পাহাড়ে জুমের ধান কাটতে এখন ব্যস্ত জুমিয়ারা। ধানের পাশাপাশি ভুট্টা, মরিচ, যব, আদা সহ বিভিন্ন সবজি ও মশলার ফসল উৎপাদন করে আদিবাসীরা সারা বছরের খাদ্যের যোগান দেয়। এবার জুমের ফসল ভালো হওয়ায় খুশি কৃষক। পাহাড়ে সবুজের ভাজে ভাজে ছড়িয়ে পড়েছে সোনালী আভা। জুমের পাকা ধানের গন্ধ ভেসে বেড়াচ্ছে এই জনপদে। পাহাড়ি জনগোষ্ঠীর কাছে জুম শুধু কৃষি নয়, যেন জীবনের অংশ। আদিকাল থেকেই পাহাড়ি জনগোষ্ঠী প্রকৃতি নির্ভর এই জুম চাষে যুক্ত। জানুয়ারি ফেব্রুয়ারিতে জমি বাছাই, মার্চে জঙ্গল পোড়ানো, এপ্রিলের দিকে বীজ বপন, তারপর দীর্ঘ অপেক্ষা। অক্টোবর নভেম্বরে শুরু হয় ধান কাটার ব্যস্ততা। জেলার রামডিপাড়া, মরলংপাড়া, চড়ুইপাড়া, পর্যটন চাকমাপাড়া সহ বিভিন্ন এলাকায় চলছে জুম কাটার ব্যস্ততা। জুম খেতে পাশাপাশি ফলানো হয় কুমড়া, ভুট্টা, মরিচ, টকপাতা সহ নানান সাথী ফসল। ফসল তোলার মৌসুমে পাহাড়ি জীবনে যোগ হয় উৎসবের রং। আমরা ধান কাটছে জুমত সাজন কিছু লাগে, আর কচু লাগাইছে, ধানের তারপরে মির্চি লাগাইছে, মকার লাগাইছে, তো সবগুলা লাগাইছে। রং, মারফা, সিনাল, এই যে 12-13 জাতি আমরা বিভিন্ন ফল দিয়ে দিই জুমের মধ্যে। তো ওটা দিয়ে আমরা যতটুক পারি ওইটা সারা বছরে ওইটা আমরা চলি আর কি। পাহাড়ি ফসলের চাহিদা বাড়ায় চলতি বছর আবাদও বেড়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর। আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিবর্তিত বৃষ্টি হয়েছে এবং হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে। তিল, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। কৃষি অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে ধানের আবাদ হয়েছে প্রায় ৭৩০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০৩৬৬ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।
ওয়াশিংটনে হোয়াইট হাউস সফরে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। 2018 সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগির হত্যা সম্পর্কে সালমান কিছুই জানতেন না। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের বক্তব্য 2021 সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। সেই সময় মার্কিন গোয়েন্দার প্রতিবেদনে বলা হয়েছিল ইস্তাম্বুলের সৌদি কনসুলেট খাশোগিকে হত্যার পরিকল্পনায় যুবরাজের অনুমোদন ছিল। তবে হোয়াইট হাউসের সালমানও সাংবাদিক হত্যায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, সৌদি আরব খাশোগি হত্যার তদন্তে যথাযথ পদক্ষেপ নিয়েছে। এছাড়া তিনি ওই হত্যাকাণ্ডকে বেদনাদায়ক বলেও উল্লেখ করেন। শরীয়তপুরে বেড়েই চলেছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, জমি ও অর্থ লেনদেন সহ তুচ্ছ ঘটনায় জীবন কেড়ে নেওয়া হচ্ছে। চলতি বছরে 10 মাসে অন্তত 29 জন খুনের শিকার। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। এমন পরিস্থিতির জন্য রাজনৈতিক অস্থিরতা, বিচার কাজের দীর্ঘসূত্রতাকে দুষছেন সুশীল সমাজ। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। চলতি বছরের 26শে আগস্ট মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে জাজিরায় খুন হন খবির সর্দার। একদিন পর উদ্ধার হয় খবির হত্যা মামলার আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ। 21শে অক্টোবর শরীয়তপুর সদরে একটি ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয় নাজমা বেগমকে। 28শে সেপ্টেম্বর ভেদরগঞ্জে সেপটিক ট্যাঙ্কে মেলে 6 বছরের শিশু তায়েবার মরদেহ। তার 1 মাস আগে জাজিরায় কুপিয়ে হত্যা করা হয় এক বৃদ্ধাকে। মে ও জুনে হত্যার শিকার আরো 2 জন। পুলিশের তথ্য বলছে, চলতি বছরের 10 মাসে শরীয়তপুরে খুনের ঘটনা ঘটেছে 29টি। একের পর এক নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। নিরাপত্তাহীনতায় আর কি ভুগতেছি, তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। পেশি শক্তি বাহিনী তারা নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য এই খুন খারাপি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা শরীয়তপুরের প্রকট আকারে ধারণ করছে। এ অবস্থায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, বিচার কাজে দীর্ঘসূত্রিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে অপরাধ প্রবণতা। আসামিগুলো আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। বের হয়ে গেলে বাদীপক্ষ দেখা যায় যে তার মামলা পরিচালনা করার জন্য আর সাহস পায় না। যদি দৃষ্টান্তমূলক বিচার হতো, দ্রুত বিচার হতো, তাহলে কিন্তু দ্বিতীয়বার কেউ খুন করতে সাহস পেত না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়লে সেই ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা বলেন, অপরাধ বলেন, সবকিছুই তৈরি হয় এবং মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে। প্রতিটি খুনের ঘটনাই গুরুত্বের সাথে তদন্তের কথা জানাচ্ছে পুলিশ। মার্ডার মামলা সহ সকল ধরনের অপরাধ নির্মূলে আমাদের জেলা পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে এই শরীয়তপুর জেলা অপরাধের আওতামুক্ত আমরা করতে পারবো। চলতি বছরের 29টি মামলার মধ্যে 4টির অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। 2টির চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি তদন্ত চলছে বাকি 23টির। এর আগে 2024 সালে শরীয়তপুরে খুনের শিকার 20 জন। ডিবিসি নিউজ ডেস্ক। শীত আসার আগে চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন অন্তত 200 থেকে 300 রোগী। শয্যা সংকটে যাদের আশ্রয় হয়েছে ওয়ার্ডের বারান্দায় ও মেঝেতে। জনবল সংকট থাকলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পা ফেলার জায়গা নেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে। চারদিক ঠাসা ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীতে, যাদের বেশিরভাগই শিশু। প্রতিদিনই ঠান্ডাজনিত রোগে কয়েকশো রোগী চিকিৎসা নিচ্ছেন বহির্বিভাগে, আর ভর্তি থাকছেন 80 থেকে 90 জন। কালকে 12টার পরে দেখে গিয়েছি, তারপরে আর আসিনি। এখন এই যে নাত 6 দিন ভর্তি আছে, এখনো কম হয়নি। নিউমোনিয়া হয়েছে ডবল। রোগী কত চাপ বেশি, ফ্লোরে থাকা লাগছে, যার কারণে বাচ্চাদের এই সমস্যাটার উপকারটাও বাইরে যাচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। অনেক সময় দেখা যায় 5-6টা রোগী একসাথে ওয়ার্ডের মধ্যে চলে আসে, তখন আমাদের চিকিৎসা দিতে খুবই অসুবিধা হয়। পেশেন্ট পার্টি রাগ করে, এখন দেখা যায় যে আমাদেরও অনেক কষ্ট হয়ে যায়। আমাদের লোক সংখ্যা কম, আমাদের রোগীর সংখ্যা বেশি। প্রতিদিনই দেখা যাচ্ছে যে আমাদের আউটডোরে প্রায় 200 থেকে 250 এরকম বাচ্চা রোগী দেখতে হচ্ছে। যদি কোনো রকম বাচ্চারা ঠান্ডা লাগে বা বেশি কাশে, তখন ডাক্তার দেখানোর পরামর্শ থাকে। সীমিত জনবল থাকলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলমান বলে জানালেন হাসপাতালের কর্মকর্তা। যেহেতু বাচ্চাদের একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা
আমাদের যে রিসোর্স আছে ওষুধপত্র বা জনবল তাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ফলন কম হয়েছে, এর উপর কম বাজার দরও। এতে লোকসান গুনছেন জেলার কৃষক। বলছেন ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না তাদের। তবে লোকসান ঠেকাতে মৌসুম শেষে ধান বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। জয়পুরহাটে এবার কৃষকের পাকা আমনে মই দিয়েছে বিরূপ আবহাওয়া। ছিল অসময়ের বৃষ্টি, এতে ক্ষতিগ্রস্ত হয় 113 হেক্টর আমনের ক্ষেত, যার প্রভাব পড়েছে ফলনেও। এরই মধ্যে 15 ভাগ জমির ধান কাটা শেষ। বিঘা প্রতি ফলন হয়েছে 16 থেকে 18 মন, যা গেল বছরের তুলনায় 4 থেকে 6 মন কম। বর্তমান বাজারে মোটা আমন 1200 আর চিকন ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1350 টাকা মন দরে। কৃষকরা বলছেন সব মিলিয়ে বিঘা প্রতি আমন উৎপাদনে খরচ হয়েছে 25,000, আর ধান সর্বোচ্চ বিক্রি হচ্ছে 20,000 টাকায়। এই দামে বিক্রি করে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না তাদের। এবছর ফসল আমাদের খুবই ঘাটতি, এবং যে দাম, এই দাম দিয়ে তো আমাদের পোষাবে না। ধান পড়ে গেছে, সেগুলো কাটতে আমাদের কিষাণ পাটের দাম মূল্য বেশি দিতে হচ্ছে। এখন 1250 টাকা মন ধান, আর মোটা ধান চলতেছে 1200 টাকা মন। লাগার লস হলো আমাদের এটি, লাভ হলো এটি। কৃষকের হতাশার এমন বাস্তবতায় বাজার দরের চিত্র তুলে ধরলেন এই ব্যবসায়ী। মামুন, মোটা মামুন বিক্রি হচ্ছে 1200 থেকে 1230-40 টাকা। 17 ধান সেটা বিক্রি হচ্ছে 1300 থেকে 1320-30 টাকা পর্যন্ত। তবে মৌসুম শেষে ধান বিক্রি করে লাভবান হবেন কৃষক, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বড় মৌসুমে সাপ্লাই বেশি থাকার কারণে, হাটে ধানের সরবরাহ বেশি থাকার কারণে হয়তো দামটা কিছুটা কম পাচ্ছে। তবে একটু যদি তারা এখনই ধানটা বিক্রি না করে যদি একটু ধরে রাখতে পারে, মৌসুমটা একটু শেষের দিকে গেলেই দামটা আবার বৃদ্ধি পাবে। জেলায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল 70,095 হেক্টর। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে 113 হেক্টর জমির ক্ষেত নষ্ট হওয়ায় চাষ হয় 69,982 হেক্টর জমিতে। এবার 3,40,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক। বৃষ্টিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা কদমতলী এলাকায়। সেই সাথে 15 কিলোমিটার সড়কের কমপক্ষে 30টির বেশি জায়গায় ছোট বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছে এলজিইডি। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মৌলানা ভাসানী সেতু সংযোগ সড়কের বেলকা কদমতলী এলাকায় ভারী বৃষ্টিতে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বালুর বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেয়া গেলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি দীর্ঘস্থায়ী সমাধানের। প্রতিদিন এই পথে উপজেলার হরিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, চণ্ডীপুর, শ্রীপুর, কাপাসিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, ব্যাটারি চালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়া সড়কের 15 কিলোমিটার এলাকায় কমপক্ষে 30টির বেশি জায়গায় ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে এলজিইডির সাথে যোগাযোগ করা হলেও এখনো কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। বাঁধের কারণে বৃষ্টির পানি আসিয়ে এই যে ভাঙি যায়, আর এখানে দেখবেন আপনি একটা গাড়ি আসলে আর একটা গাড়ি আসার মতো পরিবেশ নেই। হরিপুরের বৃদ্ধির সাথে একমাত্র এটাই রাস্তা সংযোগ, আর অন্য কোনো রাস্তা যাওয়ার মতো বিকল্প রাস্তা নেই। অসংখ্য যানবাহন চলাচল করাতে প্রায় প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সরকার আর কেউ আসে নাই, এমনিতে কি সাধারণের মধ্যে দেয়, ভালো করে দেয় না। আমরা পাবলিকের খুব ক্ষতি হয়। এলজিইডি জানায় রাস্তা মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। ব্যাপক হারে যেহেতু ভাঙছে, নিজস্ব উদ্যোগে করা সম্ভব না। মেইনটেনেন্স সেল বরাবর আমরা এস্টিমেট প্রেরণ করছি। এস্টিমেটটা অনুমোদন হলে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা এটা পূর্ণাঙ্গভাবে মেরামত করতে সক্ষম হব। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত মেরামত হবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 126 ঝালকাঠি 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা এখন রয়েছি ঝালকাঠি 2 আসনে। তার আগে জানিয়ে দিচ্ছি যে আজকে সারাদিন জুড়েই থাকবো ঝালকাঠি 2 এবং পিরোজপুর 1 আসনে। ঝালকাঠি 2 আসনটি ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজিকে। তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। স্বাগত আপনাকে।
ভোটারদের কাছে যাচ্ছেন, কি ধরনের সাড়া পাচ্ছেন, কি ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানুষ নতুন কিছু চায় এবং আমি ভোটারদের সারা এইভাবে যে আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ ভোটাররা আমাকে চুজ করছে। কেন আপনাকে চুজ করছে আপনি যেমনটি বলছিলেন? এটার তো বিভিন্ন কারণ, তবে বিগত দিনে স্বাধীনতার পরে 54 বছর পর্যন্ত এই জালকাঠিবাসীর বহু নেতা ছিল। তারা জালকাঠিবাসীর কি উন্নয়ন করছে তা এই মানুষ দেখছে। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এই জালকাঠি নলছিটির মানুষ, সোনার মানুষ, এরা বঞ্চিত হয়েছে। নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো হাসপাতালের ভালো অবস্থা, নাই কোনো পৌরসভার একটা লেটেস্ট ভবন, মানে আমরা সকল দিক দিয়ে বঞ্চিত। আমাদের শাখা সড়কগুলোর অবস্থা, নদী ভাঙনের সে ধরনের কোনো উন্নতি নেই। হাসপাতাল জালকাঠি একটা, নলছিটি একটা, এই দুইটি হাসপাতালে আপনি গেলে যদি অপারেশন থিয়েটার দেখেন, সেখানে অপারেশন থিয়েটারের উপযুক্তই না। এখানে আসলে মানুষ চিকিৎসা পায় না, স্বাস্থ্যসেবা পায় না, ওষুধ পায় না, টেস্টের জন্য বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়। রাস্তাঘাট নাই, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দশা। আপনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন হেডমাস্টার বা প্রিন্সিপালের যে বসার রুম বা ছাত্রদের বসার রুম, সেটা আসলে এই যুগের জন্য কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট নয়। সুতরাং এ মানুষ পরিবর্তন চায়। আর মানুষ আমাকে 42 বছর পর্যন্ত, আমি ডিভাইডেড হওয়ার পরে 42 বছর পর্যন্ত আমাকে দেখেছে আমি দিনের আলোতে যেভাবে স্পষ্ট, রাতের কালোতে আল্লাহকে ভয় করি। সুতরাং মানুষ আমার দ্বারা আশাবাদী যে গভর্নমেন্ট থেকে যেভাবে বরাদ্দ হবে সে বরাদ্দটা প্রপার চ্যানেলে ব্যবহার হবে, এই বিশ্বাস জনগণের আছে। বিদায় মানুষ বিগত দিনকে ডেঙ্গিয়ে একটা নতুন পরিবেশ দেখতে চায়। আপনি পৌরসভার কথা বললেন, আমরা দেখেছি যে এটা 1865 সালের পৌরসভা, মানে ঢাকার পরে বলা চলে। তো সেই তারপরে যে বহুকাল কেটে গেছে, এরপরও এখানে সড়কগুলো এখনো খানাখন্দে ভরা। কি উন্নয়ন করবেন এই পৌরসভাকে ঘিরে বা এই এলাকাকে ঘিরে? আল্লাহ যদি কবুল করে, আমাদের পৌরসভার তো দুরবস্থার কথা বলাই যায় না। মানে একটু পানি হইলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে একটা গণকবরস্থান নাই পৌরবাসীর জন্য। পৌরসভার ভবনের অবস্থায় এবং মানুষ এখানে আসলে বিভিন্ন ধরনের, যেমন জন্ম নিবন্ধনেতে আসলে অ্যাসাল্ট হয় বিভিন্নভাবে। বিগত দিনের এই অবস্থা। আপনি যদি আমাদের এই ফলপট্টি, এখন আমি যেখানে বসা আছি এখান থেকে একটু সামনে গেলে ফলপট্টি থেকে লঞ্চঘাট পর্যন্ত কোনো মানুষ যদি রিক্সায় যায় তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি একটা মডেল পৌরসভা উপহার দেবো ইনশাল্লাহ। প্রতিশ্রুতি দিচ্ছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই আসন থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে তো বিএনপি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে, যেহেতু এখন মাঠে আমরাই আছি। এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? মেহরবানি, আমি শতভাগ আশাবাদী। মানে এই আশা করছেন কেন? কি ধরনের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে পরিচালনা করছেন? সর্বোপরি একটা কথা হলো, আমি ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। আমি সকল প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের কাছে গেছি। মানুষ আমাকে চিনে। মানুষ আমাকে যে সাড়া দিচ্ছে, তারা বিগত দিনের কথা সম্পূর্ণ পরিবর্তন করতে চায়, নতুন সমাজ দেখতে চায়, নতুন উন্নয়ন দেখতে চায়, নতুন ব্যবস্থাপনা দেখতে চায়, জালকাঠিবাসীর উন্নতি চায়। সেই জন্য তারা আমার প্রতি কৃতজ্ঞ এবং আমাকে তারা পছন্দ করে। আমি প্রত্যেকটা লোকের দ্বারে গিয়া আমি বুঝতে পারছি, কারণ ভালোবাসার চেহারা তো দেখলেই বোঝা যায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এই আসনে যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। এবং আমরা এরপরে এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা বলবো, জানবো তার নির্বাচনী ভাবনা সম্পর্কে। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।